এটাই তো কমিউনিস্টদের দ্বিচারিতা। দ্বিমুখী সাহেবের নাম শুনেছেন তো? একদিকে সুভাষচন্দ্রের কঠোর কুৎসা, আবার 1997 সালে সুভাষচন্দ্রের প্রশংসা করেন। এটা কমিউনিস্ট পার্টি হল? ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, আজাদি সরকার, নেতাজির প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদিন, তাকে স্বীকৃতি জানিয়েছে। একটা স্বাধীন সরকার, তার নিজস্ব সেনাবাহিনী আছে, নিজস্ব জমি আছে, নিজস্ব মন্ত্রিসভা আছে। আলেকজান্ডার কালাশনিকভ তিনি একটা দীর্ঘ প্রবন্ধ লিখেছিলেন 1997 সালের জানুয়ারি মাসে, অর্থাৎ নেতাজি জন্ম শতবর্ষে। নমস্কার, আমি কেশব ভট্টাচার্য, এই চক্রান্ত জেলার নেতাজি এই ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত। আমি একজন নেতাজি প্রেমিক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিনেট সদস্য এবং কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট। নেতাজি তদন্ত কমিশন, যে জাস্টিস মুখার্জি কমিশন অফ এনকোয়ারি হয়েছিল, সেই কমিশনে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম। কমিশনের সঙ্গেই বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, অনেক রকম এভিডেন্স আমরা পেয়েছি, ইনফরমেশন পেয়েছি। তারই ভিত্তিতে আমি চক্রান্ত জেলার নেতাজি এই ইউটিউব চ্যানেলে আমি একের পর এক এপিসোড করছি নেতাজির বিরুদ্ধে কিভাবে চক্রান্ত হয়েছিল। সেই তথ্যগুলো তো এখনো চাপা আছে। 1 লক্ষটা যদি তথ্য থাকা, হয়তো 10টা জানা গেছে। তবু যতটুকু জানা গেছে সেই তথ্য থেকে এটা প্রকাশিত হচ্ছে আস্তে 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 যে ভারতবর্ষের শ্রেষ্ঠ বিপ্লবী, যার নেতৃত্বে উপর বিশ্বাস ছিল সমস্ত ভারতবর্ষের মানুষের, কিন্তু এই চক্রান্তকারীরা, নাম অনেকবার বলেছি, গান্ধীজি, জওহরলাল নেহরু, ভুলাভাই দেশাই, সর্দার বল্লভভাই প্যাটেল, গোবিন্দ বল্লভ পন্ত, তো তাদের সম্বন্ধে দেশের লোকরা, মানুষরা অনেক কিছু জানতে পারছে। যে জিনিস চেপে রাখা হতো, ক্লাসিফাইড নয়, ক্লাসিফাইড তো গোপন করে রেখেছে, যে ডিক্লাসিফাইড ডকুমেন্ট ছেড়ে দিয়েছে বাজারে, কিন্তু তবু সাধারণ মানুষের মধ্যে পৌঁছয়নি। কারণ বইয়ের মধ্যে, ইতিহাসে বইতে সেসব উল্লেখ করা হয় না, কিচ্ছু করা হয় না। সরকারি স্তরে যেসব ইতিহাস বই বের করা হয়, একদম বিকৃত ইতিহাস। আমরা যা জেনেছি, অগাস্ট মাসটা আমরা জানতে ইচ্ছা করে। অগাস্ট মাস ভারতের বলা হয় 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সে খণ্ডিত স্বাধীনতা হোক, ক্ষমতা হস্তান্তর হোক, যাই বলুন, কিন্তু এই অগাস্ট মাসে যে কত কেলেঙ্কারি, কত রকম ঘটনা ঘটেছিল আমরা জানি না। কিন্তু আজকে আমি আপনাদের সামনে যেটা বলবো, যে নেতাজি তদন্ত কমিশন, জাস্টিস মুখার্জি কমিশন অফ এনকোয়ারি রাশিয়া গিয়েছিল। আগেও আপনাদের কয়েকবার বলেছি, রাশিয়ার সাইবেরিয়ায় গিয়েছিল। সাইবেরিয়া মানে বিশাল দূর, ওমস্ক, ইরকুটস্ক, আমিও ওখানে গিয়েছিলাম, সেন্ট পিটার্সবার্গ, মস্কো, এই সমস্ত জায়গা। তো সেইখান থেকে আমরা যে চাঞ্চল্যকর তথ্য সম্বন্ধে জানতে পেরেছি, আপনারা কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন। এর মধ্যে অনেকগুলো ডকুমেন্ট ভারত সরকারের কাছে ছিল, তারা কোনোদিন দেখায়নি। জাস্টিস মুখার্জি কমিশন অফ এনকোয়ারিতে কিছু কিছু ভুল করে হয়তো চলে এসেছে, জানি না। তো আজকে আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে সাইবেরিয়ার ওমস্ক এবং ইরকুটস্ক শহর আমরা গিয়েছিলাম। নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্বযুদ্ধের শেষ হওয়ার লগ্নে তিনি পরিকল্পনাই করেছিলেন, তার আগে থেকেই পরিকল্পনা করেছিলেন, অভ্রান্ত দূরদৃষ্টি, অকল্পনীয় দূরদৃষ্টি। তিনি বুঝেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান হারতে চলেছে, সুতরাং তাকে আবার স্বাধীনতা সংগ্রামের জন্য চেষ্টা করতে হবে। একটা সেকেন্ড ফ্রন্ট খুলবেন তিনি। এই সেকেন্ড ফ্রন্ট খোলার জন্য তিনি রাশিয়াকে বেছে নিয়েছিলেন। রাশিয়া তো মিত্র শক্তিতে ঢুকেছিল পরে। 1939 সালের 23শে আগস্ট যখন অনাক্রমণ চুক্তি হলো রাশিয়া এবং জার্মানির মধ্যে, তখন ভারতবর্ষের কমিউনিস্ট থেকে আরম্ভ করে সবাই এটা ব্যাখ্যা দিয়েছিল, বাহ, এ তো মার্ক্সীয় ব্যাখ্যা, যে এই কত রকম পুঁজিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, এটা একদম ভুল কথা। স্ট্যালিন তার নিজে লিখেছেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির ইতিহাস বলে একটা বই দেখবেন, কমিউনিস্ট পার্টি ইন্ডিয়া মার্কসিস্ট, তাদের তরফ থেকে পশ্চিমা রাজ্য কমিটি একটা বই বার করা হয়েছিল, সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির ইতিহাস, সিপিএসই, শর্ট হিস্ট্রি অফ দি সিপিএসই। তাতে পর্যন্ত লেখা আছে যে স্ট্যালিনের বক্তব্য, না আমরা রাজনৈতিক মতাদর্শ দেখিনি, কার সঙ্গে যোগাযোগ করবো না কার সঙ্গে যোগাযোগ করবো দেখিনি, দেশের স্বার্থে স্ট্যালিনের বক্তব্য শুনে রাখুন।
আমার অনেক কমিউনিস্ট বন্ধুরা এখানে আছেন যারা দেখছেন, আমিও বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত, ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে। বন্ধু বান্ধব আছে, সব বামপন্থী দলেই আছে। তাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনারা জেনে রাখুন, আপনাদের বইটা আপনারা নিজেরাই হয়তো পড়েননি, যে স্ট্যালিন বলছেন, জোসেফ স্ট্যালিন, যে দেশের স্বার্থে, আবার বলছি দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে প্রয়োজনে একটা দানবের সঙ্গে হাত মেলানো যায়। আবার বলছি, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে প্রয়োজনে একটা দানবের সঙ্গে হাত মেলানো যায়। এখানে দানব বলতে কি? তো এই যে 1939 সালে 23শে আগস্ট অনাক্রমণ চুক্তি হয়েছিল জাপান এবং জার্মানির সঙ্গে রাশিয়ার, পরস্পর শত্রু দেশ। এই অনাক্রমণ চুক্তি নিয়ে স্ট্যালিন বলেছিলেন যে দেশের স্বার্থে আমি একটা দানবের সঙ্গে হাত মেলাতে পারি। কাকে বলেছি? দানব হিটলারকে বলেছে। সুতরাং দেশের স্বার্থে অনেক কিছু করা যায়, দেশের স্বার্থে, ব্যক্তি স্বার্থে নয়। ভারতের কমিউনিস্টরা দেশের স্বার্থে করেছিল? অবশ্যই নয়। করলে ভারতের স্বাধীনতার সঙ্গে বিরোধিতা করতে হয়। যে এক প্রসঙ্গে আসছি, এই রাশিয়া কথা বললাম, নেতাজির সঙ্গে রাশিয়ার একটা সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। তার লেনিনের প্রতি অগাধ শ্রদ্ধা ছিল, স্ট্যালিনের সঙ্গে সম্পর্কটাও ভালো ছিল। তিনি পরিকল্পনা করেছিলেন যে মানচিরে হয়ে রাশিয়া যাবেন। এখন এটা নিয়ে কত কথা, কত রকম, অনেকে বলে এটা নিয়ে গল্প একটা, আদৌ সত্যি নয়, এটা আদৌ সত্যি নয়, অনেকে বলে। কিন্তু পাথুরে প্রমাণ আমরা পরপর দেখাচ্ছি। আগের দিন আমি বলেছিলাম, রাশিয়াতে বেতার ভাষণ দিয়েছিলেন নেতাজি 3 বার, রাশিয়াতে ডকুমেন্ট আছে গভর্নমেন্টে। তেমনি আজকে একটা যেটা বলছি, এই যে আজাদিন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আপনারা জানেন 21শে অক্টোবর 1943 সাল। 21শে অক্টোবর 1943 সাল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সিঙ্গাপুর। সেই আজাদিন সরকারের হেডকোয়ার্টার রেঙ্গুনেও ছিল, বার্মার রেঙ্গুন, আবার সিঙ্গাপুরেও ছিল। এইসব এসব আজাদিন সরকারকে স্বীকৃতি দিয়েছিল অনেক দেশ। ভারতবর্ষের কমিউনিস্টরা, কংগ্রেসরা তো নেতাজি বিরোধিতা করেছেন, চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করেছেন। এটা ক্ষমাহীন অপরাধ। যে আজাদিন সরকার গঠন করেছে, নেতাজি জার্মানির সঙ্গে হাত মিলিয়েছেন, জাপানের সঙ্গে হাত মিলিয়েছেন, কি না উৎসাহ করেছে। কিন্তু জেনে রাখুন, এই সরকারকে একটা স্বাধীন সরকার, তার নিজস্ব সেনাবাহিনী আছে, নিজস্ব জমি আছে, নিজস্ব মন্ত্রিসভা আছে, সবকিছু আছে, নিজস্ব ব্যাংক আছে, সবকিছু আছে। সব দেখে পৃথিবীর অনেকগুলো দেশ, 11টা দেশ আজের যতটুকু খবর পাবে, সব তো তথ্য পাওয়া যায় না, আজ এই সরকারকে স্বীকৃতি দিয়েছিল। ছিল জাপান, ছিল জার্মান, ছিল ইটালি। এবার আপনারা বলবেন তো অক্ষশক্তির দেশ, হ্যাঁ এটা দিয়েছে। ওদিকে মালয়েশিয়া দিয়েছে, ফিলিপাইন দিয়েছে, বার্মা দিয়েছে, সিঙ্গাপুর দিয়েছে, কারা না। কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যজনক, যেটা চেপে রাখা হয়েছিল দীর্ঘদিন ধরে, যে রাশিয়া, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, ইউএসএসআর বলতো, যেটা আমরা সংক্ষেপে এখন রাশিয়া বলি। সেই রাশিয়া কিন্তু আজাদিন সরকার, নেতাজির প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদিন, তাকে স্বীকৃতি জানিয়েছে। আমাদের কমিউনিস্ট বন্ধুরা জানেন না, তাদের বইতেই তো বেরিয়েছে, তাদের বইতেই তো সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সংক্ষিপ্ত ইতিহাস। তারা এটা জেনেও তাহলে আজও 1997 সালে যখন 100 বছর নেতাজির বয়স হয়, তখন তাদের তো গণশক্তিতে আমি দেখেছি, বা কেন্দ্রীয় সরকারের যত পত্রপত্রিকা বেরোয়, সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে যদি পত্রপত্রিকা কোনো আর্টিকেল থাকে, এই কমিউনিস্ট বন্ধুদের আর্টিকেল আছে। একটি আর্টিকেলে বলেছে, একটি আর্টিকেল বলে বড় করে 12 পাতা 14 পাতা 97 সালের গণশক্তি কাগজটা আছে, আপনারা মিলিয়ে নেবেন। একটি জায়গায় লেখা আছে যে সোভিয়েত রাশিয়া আজাদিন সরকারকে স্বীকৃতি দিয়েছিল, নেই। জেনে ভণ্ডামি করছেন, জেনে প্রতারণা করছেন। কার সঙ্গে প্রতারণা? ভারতবাসীর সঙ্গে প্রতারণা। কার সঙ্গে প্রতারণা? নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে প্রতারণা। এই জিনিস চলছে। যারা বন্ধু বেশি, যাকে বন্ধু ভাবছি, কথা বলছি, কিন্তু মুখোশের আড়ালে আরেকজন আছে। বন্ধু হচ্ছে মুখোশ পরে বন্ধুত্ব, ভেতরে দানবের, বিশ্বাসঘাতকের চরিত্র, মুখ। এই জিনিস চলেছে। তা এবার শুনুন, এই ওমস হচ্ছে সাইবেরিয়ার একটা শহর। সাইবেরিয়া দূর প্রান্তে, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে 3-4 ঘন্টা প্লেনেই লাগে একটা স্ট্রেচ।
সেখানে বন্দি শিবির আছে, অত্যাচারী শিবির আছে, এটা ঘটনা। রাশিয়া 1917 সালে বিপ্লব হয়েছিল, ঘটনা। কিন্তু এটাও ঘটনা, এই বিপ্লবের পরেও কিন্তু, বা আগেও, বিপ্লবের পরে এই সাইবেরিয়া কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল, যেখানে হাজারে হাজারে লাখো লাখো লোককে বন্দি করা হতো, এই রাশিয়ার। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা অ্যারেস্ট হয়েছিল রাশিয়ার কাছে, তাদের অনেককে সাইবেরিয়া রাখা হয়েছে। তা সেই সাইবেরিয়া ওম শহর, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদিন সরকার, তার একটা দূতাবাস হয়েছিল। দূতাবাস কখন হয়? যখন একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। আজকে ভারতবর্ষের মধ্যে আজকে এই পাকিস্তানের দূতাবাস আছে, তারা আলাদা দেশ। বাংলাদেশের দূতাবাস আছে, রাশিয়ার দূতাবাস আছে, এরকম হয়, এম্বাসি। তো ওম শহরে এরকম একটা দূতাবাস ছিল। ওম শহর তো রাশিয়ার মধ্যে, সুতরাং ওমসের তো দূতাবাস হয় না, ওম শহরের দূতাবাস হয় না, এটা ওমসেই আজাদি সরকারের দূতাবাস। এই ওম শহরে তো আমিও গিয়েছিলাম জাস্টিস মুখার্জি কমিশন অফ এনকোয়ারির সঙ্গে, আমরাও দেখেছি তো। ওম শহরে কয়েকটা জায়গায় ডকুমেন্ট দেখার জন্য আমরা আমিও গিয়েছিলাম, দেখেছিলাম, সাক্ষাৎকার হয়েছিল। ফলে একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এগুলো হয়েছিল। যে দূতাবাস খোলার ব্যাপারে তাদেরও বক্তব্য আমরা শুনেছি। তা আপনাদের বলে রাখি, রাশিয়ার একটা বিখ্যাত পত্রিকা প্যাট্রিয়ট, এখন আলেকজান্ডার কালাশনিকভ বলে একজন নামী অধ্যাপক, তিনি রাশিয়ান একাডেমি অফ ন্যাশনাল সায়েন্স এর একজন নামী অধ্যাপক ছিলেন। তিনি প্যাট্রিয়ট পত্রিকা, রাশিয়ার একটা বিখ্যাত পত্রিকা প্যাট্রিয়ট, বিখ্যাত পত্রিকা, সেই প্যাট্রিয়ট পত্রিকায় তিনি একটা দীর্ঘ প্রবন্ধ লিখেছিলেন, যেটা প্রকাশিত হয়েছিল, মনে রাখবেন, 1997 সালের জানুয়ারি মাসে, অর্থাৎ নেতাজি জন্ম শতবর্ষে। একটা বিশালকায় প্রবন্ধ। আলেকজান্ডার কালাশনিকভ যে কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী, সরাসরি কমিউনিজমকে বিশ্বাস করতেন, রাশিয়ান কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। সেই অধ্যাপক তিনি একটা অপূর্ব একটা দীর্ঘ প্রবন্ধ লেখেন। এটাকে আমরা ভাবতে পারছি আজকে এখানে বসে, যখন নেতাজির বিরুদ্ধে এত সমালোচনা, এত কুৎসা ভারতবর্ষে চলছে, যারা করছেন তাদের, এই যে বলে না ফাদারল্যান্ড, তাদের ফাদারল্যান্ড, পিতৃভূমি, মাতৃভূমি না, রাশিয়া। রাশিয়ায় যদি বৃষ্টি পড়ে, ভারতবর্ষের কমিউনিস্টরা মাথায় ছাতা ধরে। এটা কমিউনিস্ট পার্টি হলো, নিজের দেশের কথা না বলবে। রাশিয়া বৃষ্টি হচ্ছে, আমার কথা, আমার মাথায় ছাতা, এই ধরনের মাথায় ছাতা ধরছি, দুঃখে গলে যাচ্ছি, আমার দেশের লোক মারা যাক, কোনো ক্ষতি নেই। রাশিয়ায় 10 জন মারা গেলে ক্ষতি হবে। হ্যাঁ, যাও, সাহায্য করতে যাও, নিজের দেশটা ভেবো, নিজের দেশটাও ভেবো। নিজের দেশের মুক্তি সংগ্রামে আমার বিরোধিতা করলাম, ব্রিটিশের পক্ষে কথা বললাম, এর থেকে বড় বিশ্বাসঘাতকতা হতে পারে? কংগ্রেসও করেছে, কমিউনিস্টরাও করেছে। সেখানে সোভিয়েত রাশিয়া যা বলছে তাই শুনছে। সেরকম একটি অবস্থায় কমিউনিস্টরা যখন নেতাজির সম্বন্ধে এত প্রচার করলো, এত উৎসাহ রটনা করলো, আজাদ ফৌজের সম্বন্ধে বললো, কত জ্ঞানী, ওদের জ্ঞানীগুলি লোক আছে নেতাজির সম্বন্ধে, তারা মূল্যায়ন করছে। আরে বাপরে বাপ, ক্লাস 1-এর একটা ছেলে, সেই স্কুলের নাম করা যিনি প্রধান শিক্ষক সদ্য, তার সমালোচনা করছে। বয়স বাড়েনি, কিছু পড়াশোনা করেনি, তার সমালোচনা করছে। কিছু বোঝে না, আমাদের দেশের অবস্থা কমিউনিস্টদের তাই হয়, তাই সারা বিশ্বে সব জিনিস বোঝে, ওই না বোঝার মতো। ক্লাস 1-এর ছেলে না বুঝে যেমন হেডমাস্টার মশাইয়ের বিরুদ্ধে কথা বলতে পারে, এটা কথা নয়, পাগলামি, শয়তানি। তা সেই রাশিয়ায় প্যাট্রিয়ট পত্রিকায় রুশ কমিউনিস্ট মনোভাবা সম্পন্ন একজন অধ্যাপক, নামী অধ্যাপক, তিনি প্যাট্রিয়ট পত্রিকায় লিখলেন 1997 সালের জানুয়ারি মাসে প্রবন্ধ। তা সেই প্রবন্ধটাই ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআই, ওদের বুদ্ধিজীবীদের একটা মেইন স্ট্রিম বলে একটা পত্রিকা বের করে, নিখিল চক্রবর্তী তার সঙ্গে যুক্ত ছিলেন। সেই মেইন স্ট্রিমে সেই আপনার প্যাট্রিয়ট পত্রিকায় যে আর্টিকেলটা বেরিয়েছিল আলেকজান্ডার কালাশনিকভের, সেই আর্টিকেলটা
ইংরেজি অনুবাদ করেছে। ওটা হয়তো প্যাট্রিয়টের মধ্যে রাশিয়ান ভাষায় লেখা হয়েছে, সেটা আমার জানা নেই। কিন্তু তথ্য বলছে প্যাট্রিয়ট পত্রিকায় একটা আর্টিকেল বেরিয়েছে, সেটা ইংরেজি অনুবাদ করে ইংরেজিতে এটা বেরিয়েছে। আমি জানি না প্যাট্রিয়ট রুশ পত্রিকা, রাশিয়ান পত্রিকা বলা আছে, কিন্তু whether it is in Russian language or in English language, that is not known to me. However, এখন প্যাট্রিয়টের যে লেখাটা সেটারই বলছে অনুবাদ, সুতরাং ধরে নিতে হবে ওটা হয়তো রাশিয়ান ভাষায় লেখা আছে, রাশিয়ান ভাষায় লেখা আছে, রুশ পত্রিকা যখন বলেছে। এখন এই পত্রিকায় বড় করে প্রবন্ধটা লেখা হয়েছে, মানে সবটাই দিয়েছে প্রবন্ধ। কেন দিলেন? ভারতের কমিউনিস্ট পার্টির বুদ্ধিজীবীরা, সিপিআই এর বুদ্ধিজীবীরা লেখকরা, তারা তাদের যে পত্রিকা একটা বেরোয় সেই মেইন স্ট্রিম, তাতে এইটা বেরোল। দুটো তিনটে লাইন আমরা পড়ে শোনাই। হ্যাঁ, ওই মেইন স্ট্রিমে কি লিখেছেন ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির লোকেরা। এখন কি তারা ভাবছেন ভারতের কমিউনিস্টরা, তখন কি ভাবতেন, এখন কি ভাবছেন আমি জানি না, কিন্তু 97 সালে এই আর্টিকেলটা বেরিয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে কমিউনিস্ট পার্টি বুঝেছিল নেতাজি সম্বন্ধে রাশিয়ার প্যাট্রিয়ট পত্রিকায় কারাস্তমিক যা লিখেছেন সেটাকে আমরা সমর্থন করি, কমিউনিস্টরা সমর্থন করে, সেই জন্য লিখেছে। কি লিখেছে কয়েকটা লাইন আপনাদের পড়ে শোনায়। এটাই তো কমিউনিস্টদের দ্বিচারিতা, এটা বিলম্বিত বোধোদয় নয়, বিলম্বিত বোধোদয় নয়। কমিউনিস্টরা এখনো পর্যন্ত প্রকাশ্যে পার্টিগতভাবে, জেনে রাখুন, পার্টিগতভাবে এখনো স্বীকার করেনি, কোন রেজলিউশন নিয়ে স্বীকার করেনি। একটা দুটো কয়েকটা রেজলিউশন পেয়েছিলাম, কিন্তু পার্টিগতভাবে ওরা কয়েকজন বসে হয়তো ঠিক করেছিল। এখনো পর্যন্ত তারা বলেনি যে নেতাজি ঠিক রাস্তায় ছিলেন। যখনই কোনো আলোচনা হয় জ্যোতিবাবু স্টেটমেন্ট দেখিয়ে দেয়, তো জ্যোতিবাবু বলেছেন, আবার হয়তো অন্য একজন বললেন, এই একজন বলেছেন, কিন্তু তখন তারা যখন বেকায়দা পরে বলে এই জ্যোতিবাবু বলেছেন, আরেকজন বলেছেন, এই বলেছেন। কিন্তু যখন চেপে ধরা হয় তাদের, আর যখন তারা অন্যরকম অবস্থায় থাকে যে নেতাজির বিরুদ্ধে কথা বলতে হবে, তখন তারা বলে না, নেতাজির সম্বন্ধে আমরা বলিনি, নেতাজি ঠিক করেছেন, পার্টি তো বলেনি। কে ব্যক্তিগতভাবে জ্যোতিবাবু বলেছেন, কে ব্যক্তিগতভাবে আরেকজন বলেছেন, হরকিষাণ সুরজিৎ বলেছেন, সেটা ম্যাটার নয়। কিন্তু পার্টিগতভাবে পলিটিক্যাল ব্যুরো যাকে বলি, পলিট ব্যুরো কোনো এরকম কোনো স্টেটমেন্ট তো দেয়নি। দ্বিমুখী সাপের নাম শুনেছেন তো, দুটো মুখ। তো এখানে সেরকম অবস্থা, একদিকে সুভাষচন্দ্রের কঠোর কুৎসা, কঠোর সমালোচনা, ডকুমেন্ট, পিপুলস জনযুদ্ধ পত্রিকা, সব ডকুমেন্ট গুলো তো অস্বীকার করতে পারবে না। আবার একদিকে তারা বলে না, জনযুদ্ধ বেরিয়েছে, কই আমাদের তো জ্যোতিবাবু, আমাদের তো হরকিষাণ সুরজিৎ, আমাদের তো নামুদ্দিপাদের অনেক নাম বলেন, তারা তো ওনাকে সমর্থন করেছেন, পুরো আর্টিকেল লিখেছেন। সুতরাং এই দ্বিচারিতা চলছে। একদিকে নেতাজির বিরুদ্ধে কথা বলেছেন, এক নাগারে কুৎসা করেছেন, বিরোধিতা করেছেন, নেতাজির সম্বন্ধে গোপন খবর ইংরেজদের পাল্লে দিচ্ছেন, এই সব করছেন, জনসাধারণকে খেপিয়ে তুলছেন নেতাজির বিরুদ্ধে। অপরদিকে আবার 1997 সালে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন যখন, তখন ওই যখন আপনার হলো আজিম ফৌজি বিচার হলো, তখন ওই কমিউনিস্টরা চলে এসেছিল রাস্তায়। কেন? জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, বিচ্ছিন্ন। কথাগুলো বলতে খারাপ লাগছে, অনেকে শুনতেও খারাপ লাগছে, আমার বলতেও খারাপ লাগছে যে বামপন্থীদের সম্বন্ধে এত কথা বলছি কেন। হ্যাঁ, বলতে হবে। ভারতের ক্ষতি করেছেন, সর্বনাশ করেছেন, ভারতের প্রাণপুরুষ, স্বাধীনতা আন্দোলনের বন্যিশিকা নেতাজি সম্বন্ধে আপনারা কুৎসা করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, ইংরেজির দালালি করেছেন, সবকিছু করেছেন। তো তারাই আবার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলে মিছিল করেছে। আজও তেমনি 1997 সালে এই আর্টিকেলটা বের করার দরকার ছিল না, কারণ তাদের ভূমিকা তো আমরা জানি। কিন্তু দেখলো না, ভারতবাসীর থেকে আমরা মন থেকে পিছিয়ে একদম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। নেতাজি তাদের কাছে অত্যন্ত পূজনীয়, শুধু আমাদেরও একটু ভোল বদল করতে হবে, একটু গিরগিটির মতো ব্যবহার করতে হবে। সুতরাং সেই জন্য এই মাঝে মাঝে সুভাষচন্দ্রের প্রশংসা করেন, কিন্তু একবারও বলবেন না যে সুভাষচন্দ্র নাৎসিবাদকে পছন্দ করতেন না, তার বিরোধিতা করতেন, সুভাষচন্দ্র ফ্যাসিবাদকে পছন্দ করতেন না, তার বিরোধিতা করতেন।
দেশের স্বার্থে উনি হাত মিলিয়েছিলেন, স্ট্যালিনও হাত মিলিয়েছিলেন। তাহলে যদি নেতাজিকে মূল্যায়ন করেন তাহলে স্ট্যালিনকে মূল্যায়ন করুন। তা বলুন তাহলে স্ট্যালিন ফ্যাসিবাদের সমর্থক হয়ে গেছেন? বলেছেন কোনোদিন? আপনাদের সাহস আছে হ্যাঁ এটা বলা যে স্ট্যালিন ভুল করেছেন, স্ট্যালিন নিজে কমিউনিজমে বিশ্বাস করেও তিনি ফ্যাসিবাদের সঙ্গে হাত মিলিয়েছেন? আপনারা তো ওদের অনেক আর্টিকেল লেখেন কাগজে, গণশক্তিতে অনেক অনেক দেখেছি। নেতাজি সম্বন্ধে শ্রদ্ধা জানাতে গিয়ে মাঝখানে 10-12টা লাইন দিয়ে দিচ্ছেন। এত লেখার পরেও তারা বলছে হ্যাঁ আমরা এইসব মূল্যায়ন করতে করতে একটা কথা বলতে চাই, নেতাজি কিন্তু ফ্যাসিবাদের বিপদটা বুঝতে পারেননি। আহা, কত পণ্ডিত কিভাবে নেতাজিকে মূল্যায়ন করলেন, বাপ রে বাপ, সব জানতা। এটা তো বলতে পারলেন না স্ট্যালিনের সম্বন্ধে? কেন বলেন? বা এটাও তো বলতে পারতেন যে আজকে জার্মানির হিটলার ফ্যাসিবাদ ছেড়ে তিনি কমিউনিজমের দিকে ঝুঁকে পড়েছেন, এটাও বলেন। এটা বলেছে সুবিধাবাদ, আপনাদের দ্বিচারিতা। ভারতবর্ষ এই দ্বিচারিতার জন্য, এই ভণ্ডামির জন্য, এই প্রতারণার জন্য, এই 2 নম্বরী রাজনীতির জন্য, এই সুবিধাবাদী রাজনীতির জন্য ভারতবর্ষ এখনো ক্ষতিগ্রস্ত। শুধু আপনারা না, কংগ্রেস পার্টি থেকে আরম্ভ করে অনেকেই তাই এরকম, কিন্তু আপনাদেরটা প্রকাশ্যে। তা সেই মেইন স্ট্রিম পত্রিকায় সেই জন্য যে আর্টিকেলটা 1997 সালের 19 জুলাই এই আর্টিকেলটা বেরোল। আমরা ধরে নেব তাদের বোধোদয় হয়েছে, কিন্তু বাস্তবে তাই নয়। কারণ এখনো পর্যন্ত তারা কিন্তু সুভাষচন্দ্র ফ্যাসিবাদের বিরোধিতা করেছিলেন, ফ্যাসিবাদ তিনি চাইতেন না, এসব তিনি সমাজতন্ত্রের পক্ষে কথা বলেননি, এইসব অনেক রকম। তাই ফ্যাসিবাদ সম্বন্ধে ধারণাটা ভুল ছিল, তিনি ফ্যাসিবাদে বিপদ ধরতে পারেননি, ভারতে কমিউনিস্টরা ধরেছিল। তা সেই মেইন স্ট্রিম পত্রিকা কি লিখেছে? আজকে এগুলো বললাম কেন? যে রাশিয়ার মতো একটা দেশ, মিত্র শক্তির দেশ, যে রাশিয়াতে কমরেড লেনিন বিপ্লব সংগঠিত করেছিলেন, সেই রাশিয়া পর্যন্ত ভারতের একচ্ছত্র নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্বীকৃতি জানিয়েছেন, আজাদ সরকারকে স্বীকৃতি জানার মাধ্যমে। এই খবরটা চেপে রাখা হয়েছিল, এটা নিয়ে কমিউনিস্টরা কিচ্ছু বলে না, ভারতের ইতিহাসও বলা নেই, কেন্দ্রীয় সরকার যে ইতিহাস বই বের করে তাতে বলা নেই, বিভিন্ন রাজ্য সরকার যে ইতিহাস বই বের করে তাতে বলা নেই। এমনকি পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকার যে 34 বছর এখানে রাজত্ব করে গিয়েছিল, 1977 সাল থেকে 2011 সাল, 11 মার্চ না এই মে পর্যন্ত, এই 34 বছরের ইতিহাস বইটি লেখা হয়েছে, তাদের এই জিনিসটা লেখা হয়নি। আবার বলি, এই জিনিসটা লেখা হয়নি কেন? কিছুই লেখা হয়নি। সুতরাং বামপন্থীরা, কমিউনিস্টরা যাই ভারতবর্ষের স্বাধীনতার পর, এদের ভূমিকা মোটেই চেঞ্জ হয়। সেই জন্যই প্যাট্রিয়ট পত্রিকায় যে লেখাটা বেরোলো সেটা আপনাদের একটু শুনিয়ে দিই। সত্যি ঘটনা, প্যাট্রিয়ট পর্যন্ত স্বীকার করছে, এই মেইন স্ট্রিম স্বীকার করছে, হ্যাঁ ওখানে আজাদ সরকারের দূতাবাস ছিল। এবার আসুন আমরা কয়েকটা লাইন পড়ে শোনাই। বিইং এ পলিটিশিয়ান equipped with a long-term vision, Bose understood that it was not possible to resolve the problem of national liberation of India without the participation of USSR. Since the end of 1944, he once again strove to establish contact with the Soviet leadership. With this aim in view, he sent his authorized representative of Bose's interim government, Katokuchi, to Omsk with the rank of an ambassador, but without the proper official documents. There is evidence that Katokuchi reached Omsk. ইংরেজিটা আপনারা শুনলেন, এবার এটাই বাংলাটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। অর্থাৎ রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন একজন রাজনীতিবিদ হিসাবে বোস বুঝতে পেরেছিলেন যে রাশিয়ার সক্রিয় সহযোগিতা ছাড়া ভারতের জাতীয় মুক্তির যে সমস্যা তা মেটানো যাবে না। 1944 খ্রিস্টাব্দের শেষের দিকে তিনি আবার চেষ্টা চালালেন সোভিয়েত নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করবার জন্যে।
এই উদ্দেশ্যেই তিনি তার আজাদিন সরকারের একজন প্রতিনিধি কাতকুচিকে ওম্স শহরে পাঠান রাষ্ট্রদূতের মর্যাদা দিয়ে, কিন্তু কোনো অফিসিয়াল কাগজপত্র দেওয়া হয়নি তাকে। প্রমাণ রয়েছে যে কাতকুচি একজন রাষ্ট্রদূতের মর্যাদা নিয়ে ওম্স শহরে পৌঁছেছিলেন। আপনারা দেখলেন যে রুশ পত্রিকা প্যাট্রিয়টের থেকে অনুবাদ করে মেইন স্ট্রিমে লেখা আছে। সুতরাং এই যে মেইন স্ট্রিমে যে প্রথম দিকে যেটা আমি পড়ে শোনালাম, এটা হচ্ছে রাশিয়ান কমিউনিস্টদের বা সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রনায়কদের এটা বক্তব্য, কারণ এটা বক্তব্য এই কারণে এটা বেরিয়েছিল প্যাট্রিয়ট পত্রিকা। এখন এটা তো সিপিআইয়ের বক্তব্য না, ভারতের কমিউনিস্টদের বক্তব্য না, এটা তাদের পত্রিকা ছাপিয়েছিল। কিন্তু এই যে পত্রিকায়, মেইন স্ট্রিম পত্রিকায় যে এত বড় প্রবন্ধরা ছাপালো, রাশিয়ার প্রবন্ধ, তাতে তারা ভূমিকা করেছে সিপিআই নেতারা, নিখিল চক্রবর্তী থেকে আরম্ভ করে অন্যান্য যারা মেইন স্ট্রিমের সঙ্গে আছে। সেই ভূমিকাটা পড়লে তো আপনারা জানতে পারবেন এই ভূমিকাটা যেটা মেইন স্ট্রিম পত্রিকা, এই রুশ পত্রিকা প্যাট্রিয়টের প্রবন্ধটা ছাপিয়েছে নিজেদের কাগজে এবং তার সম্বন্ধে ভূমিকা করেছে। এই ভূমিকাটা আপনাদের সামনে পড়ে শোনাই, তাহলে জানা যাবে ভারতের কমিউনিস্টরা 1997 সালে, অবশ্যই রাশিয়া থেকে হয়তো একটা অর্ডার এসছে, নাহলে এত ভালো না, এরা নিজে থেকে করে ফেলবে, এটা হয় না। সেটা দেখুন, একটা পড়ে শোনাচ্ছি কয়েকটা লাইন। But what is most significant, the article, while reiterating the arrival of Katakuchi, that is Netaji's representative, at Omsk, clearly hints at the possibility of Subhash Chandra Bose having reached the Soviet Union at the end of Second World War, and underlines the inconsistency of all attempts to establish his death. এই কটা লাইনে একটু বাংলা অনুবাদটা আপনাদের পড়ে শোনাচ্ছি। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো, ওই প্রবন্ধের একদিকে যেমন বলা হয়েছে নেতাজির প্রতিনিধি হিসাবে কাতকুচি ওম্স শহরে গিয়েছিলেন, তেমনি ওই প্রবন্ধে পরিষ্কারভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে সুভাষচন্দ্রের সোভিয়েত ইউনিয়নে পৌঁছবার সম্ভাবনাকে এবং সমস্ত রকমের চেষ্টা যে করা হয় সুভাষচন্দ্রকে মৃত প্রতিপন্ন করতে, তার অসারতা নিয়ে তিনি ওই প্রবন্ধে বলেছেন। যারা শুনছেন সেই বন্ধুরা, তাদের বলি, এটা অনুবাদটাও পড়ে শোনালাম। এটা মেইন স্ট্রিম পত্রিকার পক্ষ থেকে যে ভূমিকা করা হয়েছিল, ভূমিকা থেকে আপনারা বুঝলেন যে রাশিয়ায় আজাদিন সরকারের দূতাবাস, রাশিয়ানদের নেতাজির সম্বন্ধে ভাবনা চিন্তা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্বন্ধে নেতাজির যে মূল্যায়ন, এগুলো সমস্তই সোভিয়েত রাশিয়া যা বলেছে তা যদি ভালো না লাগতো, ভূমিকাটা এইভাবে তারা লিখত না, আর না লিখেও পায়নি। সোভিয়েত রাশিয়া যেমন বলেছে তাদের বলতেই হবে, কারণ ভারতের কমিউনিস্টরা তো স্বাবলম্বী নয়, তারা তো পরগাছা। সোভিয়েত রাশিয়া যা বলবে তাই করবে। এই তো দেখেছি, এটা লজ্জাজনক, নিন্দাজনক, কল্পনায় আনতে পারি না। যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস বারবার বলেছেন, আমাদের দেশে যা হবে যদি মার্ক্সবাদকে চালু করতে হয়, সেটা আমাদের দেশের পরিস্থিতি, আমাদের সংস্কৃতি, আমাদের গরিমা, আমাদের জাতীয়তাবাদ, এগুলো সব কিছু ভিত্তি করেই হবে, অন্ধ অনুসরণ নয়। তো এইটা হলো তাহলে আজাদিন সরকারের যে দূতাবাস, সেই সম্বন্ধে বক্তব্য। এখন একটু আপনাদের দুটো তথ্য দিয়ে আজকে বক্তব্য শেষ করব। এখন ওম্স্ক শহরে, সাইবেরিয়ায় আমরা যে তথ্যগুলো পেলাম এবং যে আমরা জানতে পারলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদিন সরকার তার দূতাবাস ওখানে আছে, সেই তথ্যগুলো কিন্তু ব্রিটিশ লাইব্রেরি লন্ডন থেকে জোগাড় করা হয়েছিল। ওই নথি থেকে দেখা যায় যে 12 জুলাই 1946 সালে সিঙ্গাপুরে সাউথ ইস্ট এশিয়া কমান্ডের সদর দপ্তর থেকে প্রকাশিত এক নথিতে রেফারেন্স নাম্বার 1403/56, ওতে বলা হয়েছে যে an ambassador by the name of Katakuchi was sent
without credential to the provisional government of OMS in Siberia. অর্থাৎ সাইবেরিয়ার ওমস শহরে কাতকুচি নামে একজন প্রভিশনাল গভর্নমেন্ট অর্থাৎ অস্থায়ী আজাদি সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে। এখন এই যে ডকুমেন্টটা আমরা পড়ে আপনাদের সামনে পড়ে শোনালাম, যেটা দেখতেও পাচ্ছেন ডকুমেন্টটা, বলতে একটু গ্রামাটিক্যাল মিস্টেক একটা ছিল, যে প্রভিশনাল গভর্নমেন্ট অফ ওমস এটা হয় না, ওটা প্রভিশনাল গভর্নমেন্ট অ্যাট ওমস, এই টাইপোগ্রাফিক্যাল মিস্টেক থাকতে পারে, সেটা কোনো কথা না। তাহলে আজকে এটা প্রমাণ হলো যে নেতাজির রণনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য, সেই রণনীতিকে ভারতবর্ষের কংগ্রেস কমিউনিস্টরা সমালোচনা করলেও ভারতের সাধারণ মানুষ তাকে মেনে নিয়েছেন, নেতাজির রণনীতিকে ব্যাপকভাবে সমর্থন করেছেন। শুধু তাই নয়, বিশ্বের 11টা দেশ স্বীকৃতি দিয়েছে, তার মধ্যে রাশিয়াও ছিল। সুতরাং আজকে এটা প্রমাণ হয়ে গেল যে নেতাজি সুভাষচন্দ্র বসুর রণনীতি কতখানি বাস্তব, কতখানি ভারতের স্বাধীনতা সংগ্রামকে উজ্জীবিত করেছিল, এবং নেতাজির রণনীতির জন্যই শেষ পর্যন্ত ভারত থেকে ব্রিটিশকে চলে যেতে হয়েছিল। হ্যাঁ, এটাও মেনে নেবেন, এই চলে যাওয়ার সময় বিশ্বাসঘাতকতা যেমন ব্রিটিশ করেছে, এই চলে যাওয়ার সময় ভারতের কংগ্রেস কমিউনিস্টরা সবাই বিশ্বাসঘাতকতা করেছে, দেশটাকে খণ্ডিত করেছে, যেটা নেতাজি কোনদিন চাননি। আপনাদের সবাইকে বলবো, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আজকে যে আমি আপনাদের সামনে বললাম, এটাকে আপনারা এই ভিডিওটাকে শেয়ার করবেন বেশি করে। আজকে কোনো জায়গায় আলোচনা করুন, গান্ধীর সম্বন্ধে কিছু বলুন, দেখবেন লোকে খেপে যাচ্ছে, কি বলছেন, অহিংসা দিয়ে আসেনি, স্বাধীনতা আসেনি, এরকম বলে যাচ্ছে, এখনো বলছে, কোটি কোটি লোক বলছে, বোঝানো হচ্ছে যেভাবে বোঝানো হচ্ছে। সুতরাং এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে, এই ইউটিউব থেকে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি অন্তত চেষ্টা করছি, অনেকেও আছে আরও, আমি অন্তত চেষ্টা করছি যে আপনাদের কাছে সত্যিকার ইতিহাসটা পৌঁছে দেওয়া। আপনাদেরকে একটা অনুরোধ করব, আমার বইয়ের প্রচার আমি করছি না, কিন্তু চক্রবুহে নেতাজি, এটা আমার লেখা, এটা তো তথ্যের ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে, বিভিন্ন দেশে যাওয়ার ভিত্তিতে, কমিশনের সঙ্গে থাকার ভিত্তিতে যে অভিজ্ঞতা আমি পেয়েছি তার ভিত্তিতে তো এটা করেছি। সুতরাং আমি আবেদন করব, যদি মনে হয়, যদি জানতে চান আপনারা নেতাজির বিরুদ্ধে চক্রান্ত বা নেতাজির সম্বন্ধে যেসব জিনিস জানা উচিত জানানো হচ্ছে না, তার জন্য আপনারা চক্রবুহে নেতাজি, এই চক্রবুহে নেতাজি বইটা কিনে পড়তে পারেন। অনেকেই পড়েছেন, 10-12 হাজার বইটা বিক্রি হয়ে গেছে, কিন্তু প্রচুর লোকের কাছে গেছে, কিন্তু আরও যাওয়া দরকার। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজ এই বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, নেতাজি জিন্দাবাদ।